নাইবি নাইবি শোনা যায়, এজন্য শব্দের মারফত দিয়ে লফটি ওয়ার্ড বলে রাজস্ব আহরণ। এটা ফুলের মধু না যে মৌমাছি এসে বসবে আর একটা হুল লাগাই দিলে মধু চলে আসবে, এটা আদায় করতে হয়। আদায় না করলে পরেন বেগম খালেদা জিয়া তো অপ্রদর্শিত আয়ের উপর ট্যাক্স দিয়েছেন, দিতে হয়েছে। কারণ বলছি যে যেহেতু দেয়া লাগতেছে দিবেন, যেটা নিয়ম করেছে এছাড়াও নানটির দেওয়া হবে। সাইফুর রহমান সাহেব 12 বার বাজেট দিয়েছে, এগুলা বললে কোন সময় আমরা বান্ধে লুয়ে যায় আবার পিটায়, যেগুলো বলি কেন। সাইফুর রহমান সাহেব 12 বার বাজেট দিয়েছে, কিন্তু উনিও তো ট্যাক্স ঠিক মতো দেন। তো যে ওনার সাথে বললাম স্যার ট্যাক্স কিছু দেওয়া লাগবে, বলে যে ইটা বদিউর আমার সাথে কিতা শুরু করলা, তুমি না আমার এডিশনাল সেক্রেটারি ছিলা। হি ওয়াজ ফাইন্যান্স মিনিস্টার, আমি ইয়ারডিতে এডিশন। আমি বললাম স্যার স্টিল বদিউর রহমান ইজ ইউর এডিশনাল সেক্রেটারি। আপনি 12 বার বাজেট দিয়েছেন, নিজে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সাহেবরা যোগ বিয়োগে ভুল করছে, আমি ছোট্ট পাটিগণিতে করছি, পাওনা হইলাম, আপনি দিয়ে দেন, আশা লাগবে না। তারপরে যে একটা হওয়া বাকি থাকলো মাত্র, এই সামান্য প্রেসিডেন্ট হওয়াটা বাকি থাকলো, আর জীবনের সবটা হইলো আপনাদের রাজনীতিবিদদের সর্বোচ্চ আশা যতটুকু যায় আর কি, মওদুদ সাহেব, তারও দেওয়া লাগে। এবং তিনি কি করলেন, হাইকোর্টে মামলা করে আমার আটকানোর চেষ্টা করলেন। এখান দিয়ে আমার সাথে ভালো কথা বলতেছে, বাসায় টেলিফোন করতেছে, তখন আমি দেশি হয়ে গেলাম। দেশি, ওরা আমার কিছু করতে পারলো না, ওরা আমার আর্মিরা ধরে টরে তারা কিছু করতে পারে নাই, ওরা আমার কিছু করতে পারলো না, বোতল একটা ফাইলে অন্যটা কইয়ে ছেলে ফেলে নিয়ে আসলো, আর আপনি আমার সাথে এটা শুরু করলেন। অ্যাম্বুলেন্স কী করবেন স্যার, দেশি মানুষ তো, দেশি সবসময় বিদেশির মতো কাজ করে, তখন অথচ পাল্টা আমার জন্য হাইকোর্টে মামলা করতেছে। আমার ইন্টেলিজেন্স বললো স্যার আপনি যে তাকে এরকম ট্যাক্সের কথা দিলেন, চাইলেন, এটার জন্য তো মামলা করতেছে। তা আমার যে তথ্য আছে, সে ব্যাংকের এমডিকে বললাম যে তুমি এখন একটা লিখিত দিতে হবে। এনবিআর চেয়ারম্যানের একটা ফান্ড থাকে, ডিসক্রিপশনারি ফান্ড, এটা অডিট হয় না। এটা দরকার হলে যে ঠিক আছে মান্নান সাহেব ভোটে দিতে নাই, অনেক খরচ হইলে ওনারে দিয়ে দাও, তাও দিয়ে দিতে পারবে, এটা কেউ প্রশ্ন করবে। তো ওইটা লাগিয়ে তথ্য বের করার পরে বলে যে আমি দিতে পারি না, ব্যাংকিং নর্মস রুলে কুলায় না, লিখিত দেবো না, আপনি যা জানছেন আপনার মতো করে জানছেন। আমি বললাম যে শুনেন, ব্যাংকে আমি বাংলাদেশ ব্যাংকে 2 বছরের বেশি সময় চাকরি করছি, কুলায় না, আপনারটা কুলাবে, কারণ আপনার খাতাতে তো তার নামে এরকম সোরা এফডিআর আছে যে কয়েক কোটি টাকার, হয়তো দেবেন, না হলে ইউল বি কো অ্যাকমপ্লিশ, আপনার বিরুদ্ধেও ধরবো। তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে আমার লোক পাঠাইলাম, দিয়ে দিল, আর এখান দিয়ে রিটায়ার হইল। তো আপনার এখানে নির্ভর করবে বাস্তবায়নের জন্য যে বাজাদ এবার যে ক্ষমতায় আসছে নূতন, বাজাদ কি বলবে কিনা, প্রধানমন্ত্রী বলবে কিনা যে কড়াকান্তি হিসাব করে যার যতটুকু পাওনা আছে সেটা রাজস্ব বোর্ড আদায় করবে, আমি কোনো রকমের বাধা দেব না। আমি যেই প্রথম কথা ছিল 3 দিনের সরকারের সময় যে আমি কালেক্ট করব, আমার তো আর কোনো খাতির থাকবে না, কারো কাছে বৈন বিয়ে দিই নাই, কারো বৈন বিয়ে করি নাই, রাষ্ট্রের টাকা আমি আদায় করব। বন্ধু বিয়ে করছেন নিশ্চয়ই, ওই রিলেটেড লোক করেন নাই। না না, রাষ্ট্রের টাকা আদায়ের সময় তো কারো বন্ধুর সাথে আমার সম্পর্ক নাই, তো অতএব আমি আদায় করব। কিন্তু আমি 10,000 কোটি 10,000 কোটি 20,000 কোটি ওয়ার্ল্ড ব্যাংকে ছিল, টাকার বস্তার উপর বসছে, ওনার কাছে 5,000 10,000 20,000 কোটি টাকা কোনো টাকা মনে হচ্ছে। তারপরে তো একটু ড্রাইভ দিতে চাইলাম যে ঠিক আছে আমি একটা জরিপ করব, খালি যে দে তারে বারবার লেবু চিপে না করে, অডিটে না ফেলে নতুন নেটওয়ার্ক বাড়াই। তো আমি একটা স্কিম নিলাম চুপে চাপে, আমার বিশ্বস্ত 200 জন এসে বললাম যে প্রথমে আমি ঢাকার 4-5টা এলাকাতে জরিপ করব, ধানমন্ডি, তারপরে বনানী, গুলশান, বসুন্ধরা, চিটংয়ে ওই যে কালসি ফালসি কি আছে, এরকম কয়েকটা এলাকাতে জরিপ করব, হাউস টু হাউস সার্ভে করব। এবং বললাম যে আমরা 3-4টা সদস্যের টিম করব, আগে রেডিও টেলিভিশন পত্রিকায় অ্যানাউন্স করা হবে কোন দিন কোথায় যাবে, আমার এনবিআরের 2 জন অফিসার থাকবে, থানার 1 জন অফিসার থাকবে পুলিশের, আর ওই লোকালিটির প্রতিনিধি যিনি কাউন্সিলর বা মেম্বার যেটা থাকেন 4 জন থাকবে, যাতে মানুষের ভয় না। এবং ওইলে হেড অফ ডেট এটা অ্যানাউন্স করে দেওয়া হবে। আমার লোকজন টিআইএন নাম্বার নিয়ে যাবে, যাইয়া জিজ্ঞেস করবে যে বাসায় থাকে বাসা ভাড়াটা কত, আসলে কত করে হইতেছে। তখন তো 2.5 লাখ টাকার লিমিট ফ্রি ছিল। তো দেখা যায় যে ধানমন্ডিতে এখন 2 রুমের ছোট্ট একটা বাসাও আপনার 20,000-এর কমে পাওয়া যায় না, একবার ছোট্ট 2 রুমের বাসা। কারণ আমি ধানমন্ডিতে সরকারি বাসায় রাজকীয়ভাবে ধানমন্ডিতে ছিলাম, লেফট রাইট করে ইয়েতে হাঁটতাম, লেইকে হাঁটতে পারতাম, শেখ হাসিনার অ্যারেস্ট দেখতে পারতাম সেই সময়। কিন্তু আমি পরে ধানমন্ডি আর থাকতে পারি না, ভাড়ায় কুলায় না যেটা পাই। ফট করে এটার জন্য মির্জা আজিজ সাহেব তো এখনও জীবিত আছে, জিজ্ঞেস করতে পারেন, বললো যে কেন মানুষ ভয় পাবে, পত্রিকায় একটা লিখে আউট করলো। আরে ভয় পাওয়ার কি আছে, যাবে তো, থানার লোক থাকবে, জনপ্রতিনিধি থাকবে ওখানকার লোকাল, এটা আগে অ্যানাউন্স করবে, দিল। তো এইটা দিবেন, আপনি চান কি, আপনি ইআরডি রাখবেন না আইআরডি স্ট্রং করবেন, যত আপনি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছেন। আমি আসবো আপনার কাছে। আবু আলম কি বলেন, উনি যেটা বললেন
এরকম হবে? না, ইমপ্লিমেন্টেশন তো ইজ এ গ্রেট প্রবলেম, এবং যেসব উদাহরণ উনি দিলেন, নামটাম উল্লেখ করে দিয়েছেন, শুধু তো রাজনীতিবিদরা না, রাজনীতিবিদের নামটা এই জন্য আসে যে তারা দেশ পরিচালনা করেন। আপনি যখন দেশ পরিচালনা করবেন, আপনি যদি সঠিক পথে না থাকেন, আপনি যা ঘোষণা করবেন, আপনি যে ট্যাক্স ধার্য করবেন, সেটা আদায়ের ব্যাপারে যদি আপনি রাজনীতিবিদ, আপনি শাসকরা যদি সঠিক পথে না থাকেন, তাইলে তো শাসকের সাথে তো নেক্সাস হয়ে যাবে। তো এই আমাদের দেশের নেক্সাসটা হলো শাসক, মানে দল যে ক্ষমতায় আছে সেই দল শাসক, তাদের সাথে বিরোধী দলও পার্টনার, তাদের পার্টনার হচ্ছে আমাদের ব্যবসায়ীরা। তারা আমাকে গালিগালাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ ওনারা তো ওই পার্টনার না হলে তো ওনাদের ট্যাক্স ফাঁকি দেওয়া হবে না, কোটি কোটি টাকা ইনকাম হবে না, এই লেভিশ জীবন যাপন হবে না, একটা বাড়ি আছে 10টা বাড়ি হবে না, একটা গাড়ি আছে টয়টা গাড়ি, ওটা চড়বে না, চড়বে হামার টামারে অথবা মার্সিডিজ বেঞ্জে। এবং এর সাথে যুক্ত হবে আমার গণকর্মচারী যারা আছেন, গণকর্মচারীদের নেক্সাস থাকতে হবে, কেন গণকর্মচারী জানে কোথায় তার টাকা আছে, কোথায় সে ফাঁকি দিচ্ছে, এবং সেই ফাঁকি দেওয়ার কিয়দংশ। আমি এটা আরও স্পষ্ট করে বলি যে পরিমাণ দুর্নীতি হয় দেশে, তার কিয়দংশের সাথে গণকর্মচারীরা জড়িত। যদি এটা নিয়ে একটা গবেষণা হওয়া দরকার। স্যার যদি গবেষণা করতে চান, আমাকে যদি সাথে রাখেন, আমিও বা আরও কারা যদি করতে চান, আমরা করে দেখতে পারি যে এই যে কাস্টমস ডিউটি ফাঁকি হয়, ট্যাক্স ফাঁকি হয়, যাই ফাঁকি হয়, এটার 100 টাকা ফাঁকি হইলে সরকারি কর্মচারী, গণকর্মচারী সবাই মিলে টিলে হয়তো 10-20 টাকা ভাগ পায়, বাকি টাকা রাজনীতিবিদরা, ব্যবসায়ীরা পায়। এইটা হলো একটা নেটওয়ার্ক। এখন আপনি এত বড় আন্দোলনের পরে যে দুর্নীতির কথা বলা হয়েছে, ব্যাংক লুটের কথা বলা হয়েছে, সুশাসনের কথা বলা হয়েছে, তো এই আন্দোলনের পরে যে 18 মাসের শাসন কেমন গেছে ওটা নিয়ে আলোচনা করার কোনো সুযোগ নেই। দ্যাট ওয়াজ মানে ওটা কি বলবো, ওটা এমন একটা শাসন ছিল, ওইটার মতো কুশাসন বোধহয় 55 বছরে বাংলাদেশে আসে নাই। সবচেয়ে বড় কুশাসন ছিল, একেবারে দানবের শাসন বলতে পারেন, মবের শাসন বলতে পারেন ছিল। বাট এখন একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা সরকার আসছে, সরকার তাহলে যে সমস্ত বিষয়ে মানুষের আগ্রহ ছিল, মানুষ সুশাসন চায়, মানুষ তার যে জীবন মানের উন্নয়ন চায়, এবং এই যে লক্ষ কোটি নিরন্ন মানুষ, তাদের উন্নতির জন্য যদি সরকার রিয়েলি কমিটেড হয়, তাহলে বাজেট ইমপ্লিমেন্টেশন করা সম্ভব। 100% করা না গেলেও, ইভেন ইফ ইট ইজ, আমি জানি না স্যার তো হয়তো পারবে, ইফ ইট ইজ 70%, আই উইল বি হ্যাপি। 70% হলেও অনেক পরিবর্তন হয়ে যাবে। আর আস্তে আস্তে ধীরে ধীরে আপনি আগান, থ্রেশহোল্ড হতে পারে 90%, বাট সেই থ্রেশহোল্ডে যেতে হলে আপনাকে তো 2-4টা সময় দিতে হবে, মানে বিষয়টা আমি কেবলমাত্র বাজেটের মধ্যে ফোকাস রাখছি না। তাছাড়া আপনারা দুজন যেরকম করে কথা বলেছেন তাতে একটু ওয়াইড করে ফেলেছেন। সেটার মানে দাঁড়াচ্ছে সমস্ত কিছুই, বিশেষ করে যেটা আমরা আলোচনা করলাম তার সাথে গভর্নেন্স ধরেন, আরও অন্যান্য কিছু আছে, সবগুলোর প্রপার ইমপ্লিমেন্টেশনের জন্য একটা হচ্ছে উইল লাগবে, রাজনৈতিক সদিচ্ছা। জি, একেবারে রাজনৈতিক সদিচ্ছা লাগবে। দ্বিতীয়ত হচ্ছে সেটা বাস্তবায়নের জন্য সেই ধরনের প্রশাসন লাগবে, সেই ধরনের আইন কানুন বিধান যা লাগবে। তা আমি প্রাসঙ্গিকভাবে বলি, ধরেন অন্তর্বর্তী সরকার যখন ছিল তখন অনেকগুলো কমিশনের মধ্যে একটা তো জনপ্রশাসনের উপরে একটা কমিশন হয়েছিল, একটা রিপোর্টও দিয়েছিল, এবং রাজনৈতিক দলগুলোর প্রায় বেশিরভাগ প্রস্তাবনার সাথে একমত ছিল। এখন নতুন সরকার যেভাবে অগ্রসর হচ্ছে, আপনারা বারবার বলছেন যে 3 মাসের মধ্যে কিছু বলা সম্ভব নয়, কিন্তু মর্নিং শোজ দ্য ডে বলেও তো কথা আছে। আমি যে নেগেটিভই বলতে হবে সেটা বলছি না, এক্স্যাক্টলি হিসাব করে এই 3 মাসে কি দেখছেন প্রশাসন, মানে এটা আপনার সাথে টেবিল আসবার আগে আমরা ওখানে বসে যখন কথা বলছিলাম, দেশে সবচাইতে শাসনের বা সুশাসনের বড় প্রবলেম তো একটা জনপ্রশাসন, যেটা জনবান্ধব, যেটা একটা প্রগতির পক্ষে, যেটা একটা কল্যাণকামী রাষ্ট্র বা কল্যাণের পক্ষে, সেরকম নাই বা আছে। কি দেখছেন যা আছে তা দিতে হবে, বা সরকার কতখানি সেই পথে গেছে সংস্কার করতে? এই একই প্রশ্ন কিন্তু মদির রহমান ভাই আপনার কাছে করবো আমি। আপনার কথার একদম সোজা উত্তর হচ্ছে, এখনকার যে প্রশাসনিক ব্যবস্থা আছে, যে ধরনের স্পয়েলড প্রশাসনিক ব্যবস্থা আছে, বা যে ধরনের দলীয়করণ হয়েছে, বা যে ধরনের রিক্রুটমেন্ট হয়েছে, যে ধরনের পদোন্নতি হয়েছে, মানে টোটাল সিস্টেমে যে ধরনের কোলাপস হয়েছে, সেটাকে ওইরকম রেখে, একেবারে অক্ষুণ্ণ রেখে আপনি বিশাল কিছু করে ফেলতে পারবেন এরকম নয়। বাট আমরা, উনি তো বলেছেন, আমি মনে করি যে ড্রাইভিং সিটে আছে পলিটিশিয়ানরা। সো আপনি খারাপ লোক দিয়েও, আপনি খুব খারাপ 10টা খারাপ লোক দিয়ে একজন যিনি ড্রাইভিং সিটে আছেন তিনি কিন্তু ভালো কাজ করে দিতে পারেন। মানে লোকজন ধরেন 10 জন লেবার আছে যারা খুবই ফাঁকিবাজ, কিন্তু তাকে যদি আপনি কাজ করাতে চান, তাকে যদি ঠিকমতো মনিটর করেন, আপনি যদি তাকে
তার যদি মালিকানা মানে তার উপর যদি আপনার কর্তৃত্ব থাকে, সেই কর্তৃত্ব যদি ঠিকমতো পালন করেন, তাদের মধ্যে যদি কোনো দলীয়করণ না করেন, তাদের মধ্যে যদি কোনো বিভেদ সৃষ্টি না করেন, তাহলে কাজ করা সম্ভব। এই যে সংস্কারের কথা বললেন, জনপ্রশাসন সংস্কার, এই সংস্কারের কথা কে আলোচনা করে? কেউ তো আলোচনা আছে, কেউ আলোচনা করছে। আপনারা যখন আলোচনায় বসছেন তখন তো আপনারা একটা সনদ নিয়ে আলোচনা করছেন, ওই সনদের ভিতরে জনপ্রশাসন সংস্কার নিয়ে কিছু আছে। এবং এই জনপ্রশাসন সংস্কারের একটা মিটিং হয়েছিল আমার মনে আছে, আমাদের খুবই একজন বরেণ্য সিভিল সার্ভেন্ট, খুবই নাম করা, এবং উনি 2001 সালেও সম্ভবত উপদেষ্টা ছিলেন, উনি এই জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান ছিলেন। উনার পাশে এটিএম শামসুল হক না না ইয়া স্যার মহিত চৌধুরী ওর নাম এটিএম শামসুল হক একটা করে গেছে, করে গেছে, সেটা অনেক আগে। আমি বলছি যে এই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মহিত চৌধুরী এটা চেয়ারম্যান ছিলেন এই এই পিরিয়ডে, ইউনূস সাহেবের এই সংস্কারের কথা, ইউনূস সাহেবের যে সংস্কার, মহিত চৌধুরী সাহেব ছিলেন, ওর একটা মিটিং, একটা ভিডিও ক্লিপস ভাইরাল হয়ে গেছিলো। সেই মিটিংয়ের মধ্যে ওনার পাশে উনি বসিয়ে রেখেছিলেন একজন ছাত্রকে, যে তখন পর্যন্ত অনার্স ডিগ্রি অর্জন করেনি এবং তার তো কোনো পরীক্ষা দেওয়ার তখন পর্যন্ত যোগ্যতা হয়নি। আদৌ উনি কখনো পরীক্ষা দিবেন কিনা বা তাকে খুঁজে বের করা যাবে কিনা, পরীক্ষা দিলে তিনি কেউ কোন ধরনের চাকরি পাবেন সেটাও জানি না। বাট তিনি যেভাবে কথাবার্তা বলছিলেন, ওই দিনই তো এই সংস্কার কমিশনের 12টা বেজে গেছে। ওই সংস্কার কমিশন নিয়ে তার কেউ কোনো কথা বলে নেই। আপনার আরেকটা সংস্কার কমিশন আছে, পুলিশ সংস্কার কমিশন, এটার ব্যাপারেও তো স্পিকটি নট, এই ব্যাপারে আলোচনাই হয়নি, আলোচনা করাই যায়নি, আলোচনা করাই গেল না। তো আমি যে একটু আগে বললাম যে দেশে যদি সুশাসন করতে হয়, তাহলে প্রধান দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দল যিনি ক্ষমতায় আছেন এবং অন্য দল, তাদেরকে সহযোগিতা করতে হবে। তো রাজনৈতিক দলের রাজনৈতিক সদিচ্ছা না থাকলে আপনার এই গণকর্মচারীদের দিয়ে কোনো কিছু ইমপ্লিমেন্ট করা যাবে না। এবং গণকর্মচারীদের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো তখনই আপনি করতে পারবেন যখন আপনার কমিটমেন্ট থাকবে। এবং রাজনৈতিক দলের কমিটমেন্ট ছিল না বলেই তো দেশে ভালো নির্বাচন হয়নি। সুশাসনের কথা যদি আমরা আলোচনা করি, তাহলে এটার দায়িত্ব হচ্ছে, প্রধানতম দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলের রাজনৈতিক সদিচ্ছা। রাজনৈতিক সদিচ্ছা তো আর সদিচ্ছাও এমনি এমনি হয়ে যাবে এরকম মনে করার কোনো কারণ নেই। সেই রাজনৈতিক দলটা কিভাবে গড়ে উঠেছে, তারা কিভাবে চিন্তা করে, এবং তাদের যে একেবারে উচ্চ পর্যায় থেকে মাথা থেকে তৃণমূল পর্যায়ের পর্যন্ত তাদের যে কর্মী বাহিনী আছে, তাদের মধ্যে তারা সেটা তাদের যে আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য, মানে জনকল্যাণ, এখানে আমি অন্য কোনো আদর্শের কথা বলছি না, জনকল্যাণ, জনসেবা, রাষ্ট্রের উন্নয়ন, মানুষের জীবনমানের উন্নয়ন, এসব কি তারা বোঝে কিনা এবং তাদেরকে বোঝানো হয়েছে কিনা। গণকর্মচারীদের ঠিকভাবে মনিটরিং করবে এবং গণকর্মচারীদের কাজে লাগাবে, তখন কিন্তু এসব ইমপ্লিমেন্ট করা সম্ভব। সো এটা একটা অনেক বড় কাজ, কঠিন কাজ, অনেক দায়িত্বপূর্ণ কাজ, বিশাল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আমরা গত 55 বছরে কোনো রাজনৈতিক দলকে নিতে দেখিনি। যেটা দেখেছি সেটা হলো রাজনৈতিক দল তাদের নিজস্ব কর্মী বাহিনী সৃষ্টি করছে, মানে দলীয় কর্মী বাহিনীর মতো। এ হলো এই মার্কা যে কি ব্লাড টেস্ট করে, এ বি যে বিভিন্ন ধরনের আবার তাদের ফ্যামিলি যাচাই বাছাই করে, আবার তার সাথে গোয়েন্দা বাহিনীর লোকজন, তারাও কিন্তু গণকর্মচারী, তাদেরকেও এই কাজে ব্যবহার করা হয়। এইসব করে টোরে এই গণকর্মচারীদের মধ্যে বিশাল বিভেদ সৃষ্টি করা হয়ে গেছে অলরেডি। গণকর্মচারীদের যে মান, সেই মান বজায় রাখা সম্ভব হয়নি। এই বিভেদ সৃষ্টি এবং দলীয়করণের জন্য, আত্মীয়করণের জন্য এই মানটা অনেক নিচে চলে গেছে। তো এখানে অনেক কিছু করার, একেবারে এটা নিয়ে অনেক কাজ করতে হবে। এর মানে এই নয় যে আপনি সব গণকর্মচারীদের বাসা পাঠিয়ে দেন। এর মানে হচ্ছে আপনি রাজনৈতিক কর্মীদের যেভাবে উজ্জীবিত করবেন, তাদেরকে ট্রেন করবেন আপনার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, জনকল্যাণের জন্য, তেমনিভাবে সংবিধান বলছে যে সকল সময় জনগণের সেবা করা হলো গণকর্মচারীর দায়িত্ব। গণকর্মচারীদের আর কোনো দায়িত্ব না, সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী কাজ করার দায়িত্ব। যে উনি বললেন, আমার কাজই তো একটা, আমি এখানে বাজার করতে আসি নাই, বা আলি করতে আসি নাই, বা যা করতে আসি, আমি এখানে আসছি সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী আমাকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্বটা যাতে পালন করতে পারি। সেখানে আপনি আমাকে বাধাগ্রস্ত করবেন না, আমার উপরে নিবর্তন করবেন না, নির্যাতন করবেন। হ্যাঁ, বদলি করতে পারেন, করলে তো ওই যে বদলি করবেন, নিবর্তন করবেন, নির্যাতন করবেন, খামাকা পিছনে গোয়েন্দা লাগাই দিবেন, এইটা চলছে এতদিন। এখান থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি, সেটা একটা কামনা থাকতে পারে আমাদের। জি, জনাব বদিউর রহমান, এই প্রশ্নে আমি আপনার কাছে যাবো, তার আগে একটা কথা বলি। আমার মনে আছে আপনি একবার মন্তব্য করেছিলেন, যেহেতু আপনি এনবিআর চেয়ারম্যান ছিলেন, বলেছেন এনবিআর চেয়ারম্যান চাইলে বাঘের দুধেরও ব্যবস্থা হয়। মানে কথার সাথে একটু মিল আছে। এনবিআর চেয়ারম্যানরা তো মানে দে ক্যান ক্রিয়েট হেভেন, দে ক্যান ক্রিয়েট হেল অলসো। আপনি তো না হেভেনে গেছেন, হেলে আছেন যে তা না, বোধহয় মেন্টালি আপনি ভালো আছেন। ইউআর ডিফারেন্ট মানে অন্যান্য সবকিছু চাইতে। এখন কি দেখছেন এটা? আপনি আগে একবার বলেছেন রিলেটেড কোশ্চেন, মানে তারা বললো এটা
ডিপার্টমেন্টালি করা হয় এবং দেখেছেন আলটিমেটলি কিছু হয়নি। তারপরে বহু বছর কি বলে বহু সময় গেল, এই 1.5 বছরের মাথায় পুলিশ কতখানি ঠিক হচ্ছে তার কোনো ঠিক নাই। জনপ্রশাসনের উপর আপনার লেখাও আছে, সম্ভবত বই আছে কিনা তা আমি জানি না, জি। কথা তো বলছেনই। মানে যে রকম করে উনি বললেন, এইটা আমার দর্শকদের জন্য কতখানি বোধগম্য হবে, বিকজ তারা তো এটার ডিটেইল যে জটিলতা তা বোঝে না। রাজনৈতিক ইনফ্লুয়েন্স কীরকম করে একজন খুবই ব্রিলিয়েন্ট অফিসারকে শেষ পর্যন্ত বিড়ালের মতো মিই করতে বাধ্য করে সেটা বোঝে না। এখান থেকে বেরিয়ে আসার পথ মিলে বক্তব্যটা দেবেন। লম্বা প্রশ্ন করলাম কিন্তু একসাথে করলাম। জি, ধন্যবাদ। প্রথমে আপনি জনপ্রশাসন নিয়ে যদি বলতে যান, সংস্কারের প্রশ্ন আসলে সংস্কার তো কম হয়। আপনার 21বিংশ শতাব্দীর জনপ্রশাসন এই ক্যাপশনে মারা গেছে এটিএম শামসুল হক সাহেবের নেতৃত্বে একটা বিরাট, আমার কাছে সে রিপোর্টগুলো এখনো আছে। তো কিচ্ছু তো হয় না। রাজনৈতিক সরকারকে আমি বলি, এরা লফটি হাই সাউন্ডিং ওয়ার্ডস দিয়ে ভিন্নভাবে বলে পলিটিক্যাল মাস্টার্স এবং ব্যুরোক্রেটস। আপনি যতই বলেন সে মিলমিল হবে না, মাস্টার পলিটিক্যাল মাস্টারই থাকে। যেটা আবু আলম বলল যে ড্রাইভিং সিটে পলিটিক্যাল মাস্টার্স যদি আদারওয়াইজ ডিজায়ার করে ব্যুরোক্রেট সার্ভেন্ট সেটা তেন উঠতে পারেন। মনে করেন আমি কংক্রিটাইজ করি, আপনি রিক্রুটমেন্ট, আপনি বেবি টিকিটসের চাক্কার মধ্যে যদি জেটের ইঞ্জিন লাগান তাহলে কত ঘুরি, ওটা অনেকবার ঘুরিয়ে আসতেও তো ট্রাকের একবার সমান আসতে পারবে না, ব্যাপার আছে। রিক্রুটমেন্টের মধ্যে যদি আপনি ওগায়রা করেন, যেমন প্রেসিডেন্ট জিয়া, আমি বলি প্রেসিডেন্ট জিয়ার প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন সেই সময় মেরিটোক্রেসি যে দাম, সেটা ওই লেটিলো, সেটা হইলো ওনার ফাল্টা বঙ্গবন্ধু হত্যা, মার্শাল ল, ওইসবগুলোতে তার ভূমিকা টুমিকার সংসার সেগুলো আলাদা। কেমন? তারপরে কালুরঘাট থেকে ওনার যে স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষে, এখন তো বঙ্গবন্ধুর পক্ষেরটা বাদ দিয়ে বলে, হ্যাঁ, এগুলো আলাদা। কিন্তু প্রশাসক হিসাবে এই 55 বছরের বাংলাদেশের ইতিহাসে হি ইজ স্টিল টপিং দ্যাট, কারণ তিনি মেরিটোক্রেসি ওই সময় প্রতিষ্ঠা করেছেন। আমার মনে আছে, কংক্রিটাইজ করি, দর্শকরাও জানুক, উনি বাংলাদেশ ব্যাংকের 80 জন অফিসার, নাজির আহমদ সাহেব তখন গভর্নর, বললেন যে এই পরীক্ষাটাও পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিতে হবে। অথচ বাংলাদেশ ব্যাংকের নিজের রিক্রুটমেন্ট থাকতো, উনি পিএসসির মাধ্যমে নিলেন এবং সেইখানে যে বাছাই হলো, তো তাহলে তিনি মেরিটকে আপহোল্ড করেছেন, সেই বেস একটা জেনুইন বেস। আবার সিভিল সার্ভিসে দেখেন, উনি প্রফেসর শামসুল হক সাহেবকে দিয়ে একটা সিলেবাস করাইলেন এবং সেটা সুপিরিয়র পোস্ট এক্সাম 1976 দিয়ে শুরু হইলো। 1300 নম্বরের রিটেন, 200 নম্বরের ভাইবা, 100 নম্বর সাইকোলজিক্যাল টেস্ট, এই হইলো 1600। এরপরে আবার 6 মাস ফাউন্ডেশন ট্রেনিংয়ের পরে আবার পিএসসির মাধ্যমে আবার 300 নম্বরের পরীক্ষা, আর ডরমিটরি তখন কোটা ছিল, হ্যাঁ, ওদের আবার 300 নম্বর, 2200 নম্বরের ভিতরে মেরিট করল। এতে দেখা গেল কি 50% ছিল আবার পাস মার্ক, যে যা পদ অ্যাডভার্টাইজ করে সেই 50%ও রিটেনে কোয়ালিফাই হয় না। কেন করে না? কারণ হইল একটা ইংরেজি রচনা 3 ঘন্টা লিখতে হইতো, 100 মার্কস, 100 মার্কস, 3 ঘন্টা ইংরেজি রচনা। একটা বাংলা রচনা 3 ঘন্টা। এখন 3 ঘন্টা ইংরেজি রচনা লিখতে যাইয়া দেখা যায় যে গরুর রচনা গরুরের নদীতে নামায়, খালে নামায়, সাগরে নেই, 3 ঘন্টা তো শেষ হয় না ওইখানে। তাহলে সেটা বাদ দিল কেন? দুইটা বেস 50% পাস মার্ক এবং এই সিলেবাসে হইল। তারপরের বেসে যখন লোক কম পায় তখন ফার্স্ট মার্ক 45% করল। এরপরে এটা উঠাই দিয়ে 1000-এ চলে আসলো, 3 ঘন্টা রচনা নাই, মেরিট ফল করেছে। অথচ সশস্ত্র বাহিনীর সেখানে তাদের এলিটিসিজম রিক্রুটমেন্টে মোরলেস তারা এখনও স্ট্যান্ডার্ড ধরে রাখে। তাহলে এই ষড়যন্ত্র কাদের? এখন কি তারেক সাহেব সেই সিলেবাসে আসবেন, বাফের সেই মেরিটোক্রেসি দিবেন? নাম্বার 1 তারপরে একটা চেষ্টা হইল মেরিট, একবার প্রথম পরীক্ষায় কে আসলো, তারপরে সে সেক্রেটারি পর্যন্ত ওই সিনিয়রিটি বললো যে না, ডিএসএ পরীক্ষা হবে। ডিএসএর পরীক্ষা চালুর জন্য সিলেবাস হইলো, একটা কথাবার্তা হইলো, পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা দিল। তখন উপপ্রধানমন্ত্রী মতিন সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে ধরে আমাদের একটা বড় বাহিনী 73 ব্যাচ, যেটা মুক্তিযোদ্ধা ব্যাচ বলা হয়, তারা এই পরীক্ষা সিস্টেম বাদ দিয়ে দিল। পরীক্ষার ডেট হয়ে গেছিল তো। আমি জানি, আমি তো রিক্রুটমেন্ট ছিলাম, এগুলো আমার সব ইতিহাস জানা। এখন কি এই সরকার সিভিল সার্ভিসে মেরিটোক্রেসি কিনা দেখেন। আচ্ছা, তারপরে আসেন আপনি, যেটা হলো আপনি মনা, যেটা আবু আলম কিছু বললো, সে মনাগিরি বঙ্গবন্ধুর আমলে তো বাজাদের জন্মই হয় নাই, অতএব সেটা মনাগিরি হয় নাই। জিয়ার সময় মনাগিরি ছিল না, ইভেন এরশাদের সময় মনাগিরি ছিল না, যে আলী মোনা, বাজাদ মোনা, জামাত মোনা, নামের পাশে এ বি যে লেখা চালু করলো কে? বেগম খালেদা জিয়া। এই প্রথম দলীয়করণ শুরু করলেন ওনার আমলে। 1992-এর 8ই ফেব্রুয়ারি যে গণপদোন্নতি দিলেন জমিরুদ্দিন সরকারের নেতৃত্বে যে কমিটির মাধ্যমে, কেমন নুরুল হুদা
সংস্থাপন প্রতিমন্ত্রী ছিলেন, তখন জনপ্রশাসন নাম হয় না, সেই পদোন্নতি নিয়ে তো এখনও প্রশ্ন আছে। ওখানে কমিটি করলো কিভাবে মেরিট বাদ দেওয়ার জন্য? কমিটি করলো শুনলে তাজ্জব হবেন ভিতরে ইতিহাস, যে বললো যে 10 বছরের এসিআরের হবে 60%, কেমন, আর বাকি ভাইভাতে থাকবে 40%। তো যে অফিসার সারা 10 বছরে আউটস্ট্যান্ডিং মার্ক পাইছে 90 করে, 10 বছরের গড়ে 90 60% হয় তার 54, কেমন, ভাইভাতে তাকে বাদ দেওয়ার জন্য করলো কি, ওই যে 75 বেঞ্চমার্ক প্রমোশনে ভাইভাতে তাকে দিয়ে দিল আপনার 20 নাম্বার, তাহলে 74 পাইলো, 75 হইলো না, সে প্রমোশন পাইলো। আর 10 বছরের গড়ে যে পাইলো 60 মার্ক, 60% হইলো 36, ভাইভাতে তারা 40-এর মধ্যে দিয়ে দিল 39, 75 হয়ে গেল পার। এই যে দলীয়করণ শেষ হইল, এমনকি এই প্রশ্নও আছে, আমি রিক্রুটমেন্টে পরে ডিল করেছি, প্রশ্ন ছিল যে জমিরুদ্দিন সরকার সাহেবরা বেগম খালেদা জিয়ার জন্য প্রমোশনে যে সামারি করেছে, সে সামারি ওনারা শুধু লাস্ট পেজে সই করছে, পরে নাকি সই আসার পরে ভিতরে এগুলা, কারণ ম্যাডাম তো আর সব পেজে ইনিশিয়াল দেন নাই, এটা বদলানো। তার মধ্যে পরে আসেন দলীয়করণের মধ্যে কি হয়, ঠিকাদারি নিয়োগ। ঠিকাদারি নিয়োগ এত বেশি দেয়া হইল যে তখন ওনার শেষের আমলে, বিএনপির শেষের আমলে যখন দেখা গেল সেক্রেটারি যা পোস্ট তার 70-80% সব ঠিকাদারি। এমনও ঘটছে, যেটা সরকারি ভাষায় কন্ট্রাক্ট, যে ওনার অফিসে ওখানকার সচিব তাকে তো 5 বার ঠিকাদারি দেয়া, এবং রোজাতে টাকা টুকা উঠাইয়া 4র্থবার বিদায় সম্বর্ধনা হয়ে গেল। এরপরে ওনার মেয়াদের আরও বাকি ফুসির জন্য সীমাদারি দিল শহীদুল ইসলাম খন্দকার শহীদ। এখন আবার আইনা ওনারা এটারে 5 বার 10 বার দেখি না, আমি খন্দকারের জায়গায় বলতাম অন্ধকার শহীদুল, কারণ ম্যাডামকে অন্ধকার রেখে নিজে অনেক কিছু লিখে পার করে দিই। এগুলা যারা সাহস করে, যে মন্ত্রী সাহস করে জুটছে, সে বাইর করতে পারছে, নাহলে হতো না। তো এখন আবার আপনি সেটা করবেন। এই দলীয়করণ করার জন্য কি হলো, আবু আলম তো ভালো করে জানে, এরা তো ইনভলভ থাকার কথা। জনতার মঞ্চ হইল পরে, কেমন, রাজনৈতিক একটা জনতার মঞ্চ, আমরা কোন সাহসী করল, জনতার মঞ্চের পরে জন্মাষ্টমীর দিন আবার বিয়ের কথা বলে ওই পান্ডা গার্ডেনে বসলো, কেমন, তারপরে উত্তরা ষড়যন্ত্র হইল, মুখ ডাকি পালান। তো এইগুলো আপনি আবার প্রশ্ন দিবেন কিনা? এখন থানার ওসিও তো রাজনৈতিক দলের মিটিংয়ে স্লোগান দেয়, আপনি খুশি হন, আপনি নিচ্ছেন কেন? আপনি যদি এই জিনিসগুলো রিক্রুটমেন্ট ঠিক করেন, মনাগিরি না, মনাগিরি ছিল না। আমি একটা উদাহরণ দিয়ে আমি মাঝে মাঝে বলি, প্রেসিডেন্ট জিয়া তো মনাগিরি করেন নাই। একটা ঘটনা আমি নিজে জানি, এটা আমি আরও 2-1বার টেলিভিশনে বলছি, সেটা হলো নসিরুদ্দিন মোহাম্মদ আলী সাহেব আওয়ামী লীগের এমপি প্রার্থীও ছিলেন, ফেল মারছেন। সেই মোহাম্মদ আলী সাহেবকে যখন ইয়ারডি জয়েন্ট সেক্রেটারি করার জন্য প্রেসিডেন্টের কাছে প্রস্তাব দেওয়া হইল, তখন প্রেসিডেন্টের ধারে পাশে চেলাচামুড্ড থাকে না, দলবাজ থাকে, এরা থাকে, আমলাদের মধ্যে তেলবাজ থাকে। ওরা বললো যে মোহাম্মদ আলী সাহেবরে ইয়ারডির মতো জয়েন্ট সেক্রেটারিতে দেওয়া ঠিক হবে না। তখন মুহিত সাহেব, মাল মুহিত, এম মুহিত, রাবিজ বুগাস যে মন্ত্রী ছিল, উনি তখন ইয়ারডির সচিব ছিলেন, বলে যে এরকম গুরুত্বপূর্ণ তাকে দেওয়া ঠিক হবে না। বলে যে কেন? বলে যে মোহাম্মদ আলী তো বঙ্গবন্ধু ভক্ত, বঙ্গবন্ধু তারে ফরিদপুরে ডিসিও বানাইছে। তো প্রেসিডেন্ট জিয়া বললো যে অফিসারের সততা, বললো যে 100% অনেক, দক্ষতা আনডাউটেডলি দক্ষ। বলে তো ওই দুইটা থাকলে বঙ্গবন্ধু ভক্ত হইলে আমার অসুবিধা, তাকে পোস্টিং দিলেন। এখন আপনি সেটা করতে যাবেন, সেটা করতে পারবেন কি না, সে সাহস আছে কি? আপনার কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে এর মধ্যে তো অনেকগুলো ঘটনা দেখলেন না, এখানে করে পোস্টিং ট্রান্সফার, তারপরে ভেঙে দেওয়া, প্রশাসক নিয়োগ, সব মিলে আমি যা দেখতেছি, বললাম না ওই আলীবাজার। আমার একটা কলাম ছিল যে শেখ হাসিনা বিএনপিতে এবং খালেদা জিয়া আওয়ামী লীগে যোগদান করবেন কিনা, কলামের হেডিংয়ে ছিল যে হাসিনা যাবে বাজাদে আর খালেদা আসবে আলী। এটা ভিতরে লেখার বিষয়বস্তু ছিল এরকম, যেই লাউ সেই কুদ, যাহা করেছে খালেদা তার থেকে একটু বেশি করে হাসিনা দলীয়করণের বেলা, যাহা করেছে জোট তার থেকে একটু বেশি করে মহাজোট, কারণ মহাজ কেমন। এই দলীয়করণের মধ্যে এই আলীবাজাদের যে রেওয়াজ, এখন আমি সেটার পুনরাবৃত্তি দেখতেছি। এইবার সরকারেও আছে, উপদেষ্টাতেও আছে, চিহ্নিত করাপ্ট লোক, দলীয়করণের লোক তো আসছে। আপনি আমলাকে এমপি করছেন, যেহেতু আপনার দলের ছিল, এখানে ডিসি ছিল, ওইখানে ডিসি ছিল, তারে পাশ করে নিয়ে আসছেন। আপনি আমলাকে নিজের উপদেষ্টাতে নিয়ে আসছেন, যেহেতু দরকার, তা আপনার রিসার্চ কমিটি আপনার দল করছে, আপনি তার উপদেষ্টা চাচ্ছেন, যত বদনামি হোক, মোরালি যত তার পৃথিবী থাকবে, আপনি নিয়ে আসতেছেন। তো আপনি যাত্রাতেই তো এই যে গুলাঙ্গার জাতীয় খারাপ লোকগুলাকে নিয়ে আসতেছেন, দলীয়করণ আনতেছেন। তারপরে আসিয়া ইলেকশনের আগে ফটাফট মেয়রগুলা সবগুলা আপনি দখল করে ফেলতেছে, বলে যে আমার বিশ্বস্ত লোক। কে আপনার বিশ্বস্ত নির্বাচন করে দেন তাড়াতাড়ি, তারপরে নিজেরগুলা নিয়ে নিজেগুলার ফিট করতেছে। বাইরে গ্রামে ঘন যায়, গত 3 মাসে 3-4 বার গিয়েছি, মিট কামলা দিছে, সে মেম্বার হয়ে গেছে। মেম্বার হওয়ার 2 মাস 4 মাস পরে সে গাড়ি চালাইতেছে। কেমনি বাপ তো কামলাগির গিয়েছে, আমরা তো চিনি, এলাকাতে কেউ তো কেউ কম ছিল না। আমি যদি এখন বেশি সাহেবিতে বলি যে আমার বাপ জমিদার ছিল, হবে নাকি? আমি গ্রামে গরুর ঘাস তুলি,
হ্যাঁ, ল্যাংটা ওই সাঁতার কাটছে, ধান লাগাইছি, লাঙ্গলের কেমনি কোনা দিয়ে ঘুরাইতে হয় পানির মধ্যে সেটা আমার নিজের অভিজ্ঞতা আছে। মরিচ গাছের মধ্যে লেদা পোকা কেমনি ঢুকে তলা লুকাই থাকে সেটা আমি জানি। তো আমার বাহাদুরি করে তো লাভ নাই, আপনি সেটা করবেন। সত্যিকারের ব্যুরোক্রেসি, ট্যালেন্ট, মেরিটোরিয়াস নির্দলীয় চান, আমার লোক তোমার লোক, এটা যদি আবার করতে যান হয় কি লাভ হইল এই ওই একদল প্রমোশন দেয় নাই, তারা আন্দোলন করছে, পরের দল আসে আরে এরা তো বঞ্চিত, তারা এক করে সব দিয়ে দেন। এমন দেয়া দিলেন যে নর্মালি রিটায়ার করছে, হ্যাঁ, তো নন মেট্রিকের গ্রাজুয়েট টাকা উঠাই নিয়ে গেছে, তারেও পরে আবার ফটাফট এক এডিশন সেক্রেটারি বানাই দিল। আবার এইবার এসে কি করলো আমাদের আরেকজনে, যে যা আছে বকেয়া যে এরা সব বঞ্চিত হয়েছে সবগুলা ওগারে লাখ লাখ সব টাকা দিয়ে দিই। এইগুলা যদি চলে তো আর আমলা কই যায়? আমলা হইল সবচেয়ে খারাপ জিনিস। খেয়াল রাখেন, রাজনীতিবিদ তো এক একটা আমলা যত সিজন, তারা যদি দেশপ্রেম এবং ন্যায়নীতি বর্জিত হয়, তারা হাজারো ইবলিসের চাইতে সেরা শয়তান। খেয়াল রাখেন, ওই যে হাসিনা ইমামরে নিল না, অন্য কতগুলো মুয়াজ্জিন নিল, একটা তো ইমাম নিল, হ্যাঁ, তো সেই ইমাম মোস্তাকের শপথ পরিচালনা করলো, একটু লুকায়ও থাকে না। বঙ্গবন্ধু মারছে, মোস্তাকরে নিয়ে আসছে যাইয়া ইমামে সেখানে ইমামতি করলো, আবার বঙ্গভবন থেকে গোবর পর্যন্ত ট্রাকে করে নিয়ে আসে, তো তারে আবার হাসিনা কোলে লইয়া ফুস। আপনি কোনটা করবেন? আমি ছোট্ট করে আপনার শেষ করে দেবো একটা গল্প বলে। সেটা হইল, আমলারা হইলো একটা বানর শ্রেণী। দেশপ্রেম এবং ন্যায়নিষ্ঠতা না থাকলে হাজারো ইবলিসের সেরা শয়তান হয়। আবু আলমের অভিজ্ঞতা বেশি আছে, এগুলা দলবাজি টলবাজি সবগুলা নারী নক্ষত্র তার জানা আছে। সেটা হইল বানরকে, কামলাকে কোলে বসে, রাজা বানরকে সবসময় কোলে বসে খাওয়ায়। খাওয়া শেষ হইলে পশ্চাৎ দেশে একটা ব্যাগ, তখন বানর চলে যায় নিজের সিটে। উজিরের বড় কষ্ট যে রাজা মশাই কোলে বসে খাওয়ান, তারপরে আবার খাওয়া শেষ হইলে পাশায় একটা বেদ দেন কেন? বলে যে কষ্ট লাগে, বলে যে হ্যাঁ, তাহলে দিলাম না। এখন প্রথম 3 দিন বানর নিজের আসনে গেল, পরের দিন আর কোল থেকে নামে না। এর কয়েকদিন পরে এবার বানর আসছে, রাজার কাঁধে উঠলো। তার কয়েকদিন পরে একটু রাজার মাথা, বলে যে উজির বুঝছো এবার কিছু জিনিস আছে, হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেম যদি আপনি আমলাতন্ত্রে সঠিক হয়, যেটা জিয়া রহমান সাহেব করেছিলেন। আমি এখনও বলি, অনেক বিষয় আমার সাথে জিয়া সাহেবের ভিন্ন মূল্যায়ন হয়, কিন্তু প্রশাসক হিসাবে, অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে, মেরিটোক্রেসি হিসাবে এখানে হি ইজ স্টিল টপিং দ্যাট হোয়াট হিজ ওয়াইফ ওয়াজ নট। থ্যাংক ইউ। এই জন্য শেষটা বলি, ইফ মিস্টার তারেক বিকামস মোর ফাদার লাইক। শেষটা বলে না, শেষে আবার 1 মিনিটের জন্য আমি আপনার কাছে আসবো, বেশি সময় নেই আমার কাছে, এখন বলে ফেলে। হ্যাঁ, if Mr. Tarek becomes more father-like than mother-like, he will be more successful. আপনার কাছে আমি প্রশ্নটা একটু এরকম করে রাখি, এই যে এতগুলো কথা উনি বললেন, আমরা তো এই রিপিটেশনটা দেখছি, এটা বন্ধ হচ্ছে না কেন? বন্ধ করবার পথ কি? আপনি সময় পেতে পারেন 4 মিনিট ম্যাক্স। না, 4 মিনিট লাগবে না। বন্ধ করতে হলেই তো সদিচ্ছা। আপনি মানে ঠিক মতো চলতে চান, আপনার মাথার মধ্যে কি আছে যেটা শেষ করে ভোট দিচ্ছে, মানুষ তো তখন বুঝতে পারছে না। মানুষ তো ভোট দিবে, মানুষ ভোট দেয় তো আপনাকে, আপনি ভোট দিয়ে যাকে বানালেন তার সম্পর্কে তো আপনি জানতে পারছেন না। না, পরে জানি, এই তো অসুবিধা। জেনে তখন কি করে? তখন জেনে কিছু করার থাকে না। তারপরে আবার এই যে আপনার 30 বছর পরে, 20 বছর পরে, 15 বছর পরে মানুষকে আবার রক্ত দিতে হবে, রাজপথ রঞ্জিত করতে হবে, আবার মানুষ স্বপ্ন দেখবে, আবার আশা ভঙ্গ হবে। এভাবে কিছু করা যায় না। রাজনীতির মধ্যে একটা গুণগত পরিবর্তন, রাজনীতির মধ্যে বছরের মধ্যেই গুণগত পরিবর্তন, রাজনীতির মধ্যে গুণগত পরিবর্তন রাজনৈতিক দলকে করতে হবে। এটা আপনি আমি বা জনগণ তো করতে পারবেন। সেই গুণগত পরিবর্তন রাজনৈতিক দলকে করতে হবে। মানে এখন আমি যদি এরকম করে বলি যে আপনারা হিসেবে, বস হিসেবে, কর্তা হিসেবে যদি মান্য করবার একটা কালচার চালু হয়ে যায়, সেটা কি বলবেন? সেই কালচার থেকে তো আমরা বেরিয়ে আসতে চাই। প্রথমত হলো যে আপনি বাংলাদেশে স্বাধীন, দেশপ্রেমিক, জনবান্ধব, মেধাবী সিভিল সার্ভিস, এইটার তো কোনো বিকল্প নাই। আপনি যদি গণতন্ত্র চালাতে চান, মানে আমি অন্য কিছুতে কোনো আদর্শ নিয়ে এখন কথা বলছি না, একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে সুশাসন থাকবে এবং যেখানে জনগণের যে আকাঙ্ক্ষা, স্বপ্ন, জনগণের জীবনমান উন্নত হবে, তার জন্য দরকার আপনার স্বাধীন, দেশপ্রেমিক, জনবান্ধব, মেধাবী সিভিল সার্ভিস। এবং এটার কোনো বিকল্প নাই। এবং এটা যদি না থাকে তাহলে কিন্তু গণতন্ত্র থাকবে। গণতন্ত্রকে যদি আপনি একটা মুদ্রা মনে করেন, তাহলে মুদ্রার এই পিঠে আছে শাসন, আর ওই পিঠে গণতন্ত্র, ওই পিঠে আছে কিন্তু এই স্বাধীন গণতান্ত্রিক সিভিল সার্ভিস, রাজনীতি। তো রাজনীতিবিদরা যদি এগুলোকে ঠিক করতে না চান, ঠিক না হন, তাদের সামনে তো উদাহরণ আছে। তারা এমন নয় তো তারা তো সব মঙ্গল গ্রহ থেকে আসে না, এবং অন্য দেশের উদাহরণ তো দরকার নেই, বাংলাদেশের তো উদাহরণ আছে। বদিউর রহমান সাহেব বললেন না উদাহরণ, বঙ্গবন্ধু সময়কার উদাহরণ, জিয়াউর রহমান সময়কার উদাহরণ। ওই 1600 মার্কের পরীক্ষা তো আমাকেও দিতে হয়েছে, 1300 মার্কের রিটার্ন, 200 মার্কের তিনটা পরীক্ষা আমরা পেয়েছি। এবং ওই 3টে পরীক্ষার যারা রিক্রুটেড হয়েছে প্রত্যেকে মেধাবী ছিল, এবং তার মধ্যে অনেক নষ্ট হয়েছে, নষ্ট করা হয়েছে। এই মেধাবী মানুষগুলি তো শেষ পর্যন্ত নষ্ট করা হয়, নির্লজ্জ চামচামি হ্যাঁ, নষ্ট করা হয়, নষ্ট করা হয়। প্রোটেকশনটা কি? এর প্রোটেকশন হলো যে আপনি একটা, আপনারা বলছেন যে
পলিটিশিয়ানরা ভালো হতে হবে, কিন্তু পলিটিশিয়ানরা ভালো হচ্ছেন না ওভার দি ইয়ার্স, সেটার গ্যারান্টি ওকে, এর প্রোটেকশন গ্যারান্টি কিন্তু অনেক আছে মান্না ভাই। প্রথম গ্যারান্টি হলো যে আমাদের একটা স্বাধীন সিভিল সার্ভিস ল লাগবে, যে আইনের মধ্যে আপনি এমন কিছু ঢুকাতে পারবেন না, আপনি যেমন ইচ্ছা তেমন করে স্ক্রু করতে পারবেন। সুতরাং আমাদের যে একটা সিভিল সার্ভিস আইন আছে, এটাকে আপনারা পরীক্ষা করেন, পরীক্ষা করে দেখেন যে এখানে আপনি মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য বা তাকে চামচা বানানোর জন্য কি কি এলিমেন্ট রাখছে। সেকেন্ড হলো আইন থাকলেই তো হবে না, আইনের প্রয়োগ লাগবে। আইনটা প্রয়োগ করবে কে? জুডিশিয়ারি। তো বাংলাদেশের জুডিশিয়ারির কি অবস্থা আমরা তো ওই জায়গায় আলোচনা করিনি। আজকে সংস্কার হলো প্রশাসন আর পুলিশ বলছি না, সময় থাকলে ওটা করতাম, তো কিন্তু জুডিশিয়াল সংস্কার। তো বাংলাদেশের জুডিশিয়ারির কি অবস্থা? বাংলাদেশের প্রখ্যাত আইনজীবীরা কি বলে? আসিফ নজরুল স্যার আর ইনুস স্যারের সময় জুডিশিয়ারির কি অবস্থা করা হয়েছে? একদম দেশের সর্বোচ্চ আদালতের মধ্যে মব ঢুকে গেছে, মানুষ মানে কথা বলতে সাহস পায়নি। আমাদের যে একজন বিখ্যাত আইনজীবী আছেন সারা হোসেন, উনি কি বলছেন তখন, বলছেন এখনো বলছেন, তখন বলছেন যে এই জুডিশিয়ারির কাছে তো যাওয়াই যায় না, আদেশ পাওয়া তো দূরের কথা, শুনানি হয় না। এখনো উনি বলছেন যে এই যে গত 18 মাস ধরে হাজার হাজার লোক বিনা বিচারে আটক আছে মিথ্যা মামলায়, যে মামলাগুলোর কথা আসিফ নজরুল বলছেন যে কেউ মামলা করলে আমরা কি করব, উনি জানতেন এগুলো সব মিথ্যা মামলা। তো তাদের যে জামিন শুনানি বা তাদের জন্য যে ন্যায় বিচার করা, এটা জুডিশিয়ারি করবে না। তো এখন সিভিল সার্ভেন্ট হিসেবে আমি সরকার যখন আমার উপর একটা চাপ দিবে, সরকার যখন আমার যে দায়িত্ব পালন সেটাকে পছন্দ করবে না, চাপ দিবে, তখন তো জুডিশিয়ারিকে আমাকে রক্ষা করতে হবে এবং সেই ধরনের জুডিশিয়ারি গড়ে তুলতে হবে। সরকার তো পরিবর্তন হইতেই হবে। সরকার যদি নিজে পরিবর্তন না হয়, ওই যে গল্পের মতো, যে আপনি যদি নিজে পরিবর্তন না হয়, জেগে জেগে ঘুমান, আপনাকে কে ঘুম থেকে জাগাবে? এখন তারেক রহমান সাহেব যদি, আমি স্যারের সাথে একমত, যদি উনার বাবার পথ অনুসরণ করে দেশে একটা মেরিটোক্রেসি সিভিল সার্ভিস, যেটা ওনাদের ঘোষণা, এই ঘোষণা তো আওয়ামী লীগেরও ঘোষণা, এটা জামাতেরও ঘোষণা, কিন্তু তারা কি করবে? সম্প্রতি একটা খবর দেখে তো খুব মানে দেখলাম, এটা দুঃখ পাওয়ার খবর না, খবরটা দেখে ভালো লেগেছে, যে ওই যে গরুর হাট নিয়ে, ইজারা নিয়ে জামাত এবং বিএনপির মধ্যে মারাম, মানে সবখানেই আপনি যে রাজনীতি এদেশে চর্চিত হচ্ছে, এই রাজনীতির যদি সংস্কার না হয়, সংস্কার যদি আপনারা না করেন, তাহলে হবে না। হ্যাঁ, আমরা সবাই কথা বলবো, আমরা কথা বলতে রাজি আছি, এবং এই কাজটা, এই ঝামেলা আমরা পড়েছি। এই অনুপস্থিতিটা কার আমলে হয়েছে? আপনার আমলে হয়েছে। আপনি টাকা দিয়েছেন কি দেন নেই, আপনি কিনেছেন কি কিনেন নাই, কি করছেন কি না করছেন, এটা আপনারা জানেন ভাই। আমার কথা হলো, আমি নেট রেজাল্টটা কি পেলাম, নেট যে রেজাল্টটা পেলাম, এই রেজাল্টের দায় কি আপনারা নেবেন না? এটা তো আপনাদের সময় ঘটনা। সংখ্যা বলছে যে 2023 থেকে 2025 পর্যন্ত প্রত্যেক বছরে হামে আক্রান্ত রোগীর যে রিপোর্ট হয়েছে, এটা 200 থেকে 400-র ভিতরে সারা বাংলাদেশ। সেখানে এই বছর এটা ছাড়িয়ে গিয়েছে 50,000-এর বেশি, তাহলে এটা 60,000-এর দিকে গিয়েছে। অনেক কেস আনরিপোর্টেড থাকে, এটা একদমই স্বাভাবিক। অনেক সামান্য হাম হয়ে সেরে যায়, অনেকে সেরে গিয়েছে বলে হাসপাতাল পর্যন্ত আসে না, নানান ভাবে। সবার একই ধরনের আক্রমণ হয় না, মানে সবাই মারাত্মক অবস্থায় চলে যায়। তো এই 200 থেকে 400 কেস, এবং ধারণা করা হচ্ছিল যে বাংলাদেশ ধীরে ধীরে হামকে সম্পূর্ণ প্রতিরোধ করে ফেলতে পারবে, কেস পাওয়া যাবে না খুঁজে। সেইখানে এই বছর এইভাবে ভয়ঙ্কর ভাবে হাম ফিরে এসে, এবং এটার দায় দায়িত্ব তারা কেউই নিচ্ছেন না। এবং প্রধান উপদেষ্টা একটি পোস্ট দিয়েছেন, সেখানে উনি বলেছেন হাই লেভেল আলোচনা চলছে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য এবং স্বাস্থ্য ব্যবস্থাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং তিনি বিদেশিদের সাথে কি আলাপ টালাপ করেছেন সেটার পোস্ট তিনি দিয়েছেন। কিন্তু উনি হাম সংক্রান্ত বিষয়ে একটা শব্দ উচ্চারণ করেন, মানে ইংরেজিতে হামিং শব্দের অর্থ হচ্ছে গুনগুন করা, একটু সামান্য শব্দ করা। তো হি ইভেন ডিডন্ট হামড ফর, সে হামিও করে না, ওটাও করে না। ভাই, আমি একটা কথা বলি, বললো তো আপনি আমার বলেন যে আমার মুখ খারাপ। আমার মুখ খারাপ আসলে। এই লোকটা বাংলাদেশের মানুষকে মানুষই মনে করে না, আগেও করতো না, মাঝের 1.5 বছরও করে নাই, এখনো করে না, করতো না। আপনার এই মন্তব্যের কারণ কি? এই মন্তব্যের কারণ হলো এদেশের মানুষের প্রতি ওনার আগে যে অবহেলাটা ছিল। আমরা আগে কিন্তু বলতাম আমাদের এখানে ঝড় বৃষ্টি বন্যা হয়, আমাদের এখানে শেখ হাসিনার শাসন চলে, অপশাসন চলে, কোনোদিনই উনি কিছু বলেন নাই, কোনোদিনও কিছু বলেন নাই। উনি খালি বলছেন কবে, যখন ওনার বিরুদ্ধে কিছু মামলা হয়েছে তখন সেটা নিয়ে উনি আকার ইঙ্গিতে বলেছেন, সেটা নিয়ে উনি কিন্তু কোনো কথা বলেন নাই। কারণ ওনার যখন পার্সোনাল লেভেলের চাপটা আসছে তখন 2-1 জায়গায় কথা বলছেন, এছাড়া কখনো বলেন নাই। আমরা হয়তো ভেবেছি যে ওনাকে তো কোনো দায়িত্ব দেওয়া হয় নাই, কাজে উনি হয়তো বলেন নাই। কিন্তু যখন উনি দায়িত্ব পেয়েছেন 1.5 বছর, এই সময়েও উনি কিছু বলেন নাই। এই সময় ওনার ভূমিকা ছিল খুবই নির্লিপ্ত। উনি যে পোস্টটা দিয়েছেন সেই পোস্টার মধ্যে যে ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যায় আছে এরকম যে সোশ্যাল বিজনেস হিসেবে স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হেলথ কেয়ারকে উনি নিয়ে যাচ্ছেন, এবং গ্রামীণের ছায়াতলে
বেশ কিছু এরকম স্বাস্থ্য বিষয়ক সোশ্যাল বিজনেস ভাইরে, social business। স্বাস্থ্যকে কেন্দ্রের সরকার কাঁটাতার তৈরি করে নাই, কিন্তু তারা বলেছেন তারা জমি বিএসএফ কে বুঝিয়ে দিবেন এবং তারা কাঁটাতার দিয়ে এই সীমান্ত আটকে দিবেন। তো এই সিদ্ধান্তটাকে আপনি বা আপনাদের দল কিভাবে দেখছে? আমরা জানি না আপনারা আলোচনা করেছেন কিনা, তবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তিনি হুমায়ুন সাহেব, তিনি বলেছেন যে বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয় পায়। কিন্তু কাঁটাতারকে কি ভয় পাওয়ারও বা কোনো কারণ আছে? কাঁটাতারে ভয় পাওয়ার কি আছে? এরকম কাঁটাতার তো আমেরিকার মেক্সিকোর সীমান্ত আছে। না না, আমাদের দেশেও তো কাঁটাতারের বেড়া ছিল, কিছু এখনো আছে মনে হয় কোন কোন মানে জায়গায়। আগে এটা ছিল এবং সেই ফেলানির যে বেড়া- ট্র্যাজেডি, হ্যাঁ, সেই ট্র্যাজেডি কাঁটাতারের উপরেই হ্যাঁ, ঘটেছে। সেখানে ওই যে একটা মেয়ে ঝুলেছিল, ফেলানি। জি। তো সেই তো কাঁটাতার আমাদের সীমান্তবর্তী অঞ্চলের যে নতুন করে আলোচনা হচ্ছে সেটা আসলে অতীতের একটা প্রসঙ্গ। 2 নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নির্বাচনে বলা যায় যে ওয়েস্ট বেঙ্গল থেকেই বিজেপির তাত্ত্বিক নেতা শ্যামাপ্রসাদ তিনি যে কথা ভেবেছিলেন সেটা দিল্লি বা ভারতের অন্যান্য জায়গায় এটা প্রতিষ্ঠিত হয়েছে। তো এতদিন ওয়েস্ট বেঙ্গলে এটা খুব একটা সমর্থন বা সাড়া পায় না। এবার সেই রাজনীতির বিভিন্ন পল্লবিত হয়ে ওয়েস্ট বেঙ্গলকেও দখল করেছে। তো এটা আমার কাছে খুব একটা নতুন প্রসঙ্গ বলে মনে হয়নি। এই কারণে তা 2 টার্ম তো পদ্ম ফুলের রাজনীতি তো সঙ্গে তো বাংলাদেশ পরিচিত, সেন্ট্রাল পর্যায়ে তো তারা 2 টার্ম আছে। এই 3 মাসের বিএনপি সরকারের সময় এই আমরা তৃণমূলকে বিদায় নিতে দেখলাম বিজেপির কাছে। এই মমতা ব্যানার্জি থাকা অবস্থায় আমাদের তিস্তার পানি চুক্তিটা হতে হয় না, তার তীব্র বিরোধিতার কারণ। অর্থাৎ মমতা থাকলে কি হবে সেগুলো কিন্তু অনেকগুলো দৃষ্টান্ত আছে। তার সময় তার কাটার বেড়া হয়েছে, তার সময় পানি আমরা পাই নাই। বরঞ্চ আমার বিবেচনায় যে সেন্ট্রাল গভর্নমেন্টে তারা থাকলেও তাদের সঙ্গে যে ডিলিংসটা আমাদের অতীতে হয়েছে, মানে শেখ হাসিনার পিরিয়ডে এই আলোচনা তো ধারাবাহিকভাবে চলেছে, শেখ হাসিনার পিরিয়ডে হয়েছে, তার আগেও হয়েছে। হ্যাঁ, এখন পানি সংক্রান্ত এই বিবাদ তো অনেক দিনের। এটা আছে। এখন নতুন সরকার আসার পরে আমার মনে হয় না যে তারা নতুন কিছু, মানে এই ক্ষেত্রে হ্যাঁ সাম্প্রদায়িক রাজনীতি যারা বহন করে সে যে দেশে হোক যে অবস্থায় থাক, সেটা এক ধরনের মারাত্মক একটা ঘটনা, যে কোনো সময় তারা এটাকে মারাত্মক একটা জায়গায় নিয়ে দাঁড় করিয়ে ফেলতে পারে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে রাজনীতি হিসাবে খুব একটা নতুন কিছুর মুখোমুখি বাংলাদেশ হয় নাই, বা বর্তমান সরকারও হয় নাই। তাদের সঙ্গে আমাদের একটা অতীতে ডিলিং ছিল, সেটা হচ্ছে গত সরকারে ছিল, আগের সরকারে ছিল, বর্তমান সরকারে। সেই কারণে আমার কাছে মনে হয় ওয়েস্ট বেঙ্গলে যে পরিবর্তন, সেই পরিবর্তন আমরা একটু অপেক্ষা করে দেখতে পারবো, ভালো না মন্দ আমাদের জন্য কি বয়ে আনতে অপেক্ষা করতে হবে। যারা মাসুদ কামাল, এই কাঁটাতারের বিষয়টিকে আপনি বা কিভাবে দেখছেন? এটা অনেক দিনের বিষয়, কেননা বহু বছর ধরেই রাজনৈতিক উদ্দেশ্য অথবা অন্য কোনো কারণে বলা হয়েছে যে আমরা এখান থেকে ভারতে যাই আর আসি না, মানে আমাদের দেশের কেউ এবং এই কথাটাকে তারা কিন্তু কখনো সেইভাবে প্রমাণিত করতে পারে নাই। যতটুকু পেরেছে সেটা হচ্ছে আমাদের দেশের কিছু চোর বাটপার জাতীয় লোকজন, পিকে হালদার, টাকা পয়সা চুরি করে ওখানে পালিয়েছেন এবং তারা আবার তাকে রেখেছে, তাকে ফেরত দেয় নাই। টাকা করে ফেরত দে, তাকে রাখুক। কিন্তু বারবারই বলার চেষ্টা করা হয় যে বহু লোক ওখানে চলে গিয়েছে। চলে যাওয়ার মতো পরিস্থিতি কি আসলে এই মুহূর্তে বাংলাদেশে আছে বা অনেকদিন ধরে আছে? একটা আর হচ্ছে কাঁটাতার দিয়ে কাকে আটকাবে আসলে? এদিক থেকে ওদিকে যাওয়া না, ওদিক থেকে এদিকে আসা। একটা জিনিস হলো জানেন, এই মানে আমাদের লোককে আমাদের এখানে ফেরত পাঠানো, তারা যেটাকে পুশ ব্যাক বলে আর কি, আমরা বলি অনেক হুমকি দেয়, বলে যে পুশব্যাক করে দিবে। পুশ ব্যাক করে দিল, আমরা বলি push in শুভেন্দু সাহেব করে দিল। একাধিকবার বলেছেন যে উনি তো ওনারা বলেন রাতে ঢুকিয়ে দেবেন, এরকম বলেছেন ওনাদের ভাষায় আর কি, ওনাদের ভাষায় না, ওনাদের ভাষায় বলেছেন। ওনারা যেটা করেন এটা না, আসলে এই যে পুশ ব্যাক করানো, কাটাতার দেওয়া, এই সবই আসলে পলিটিক্স, টোটালি পলিটিক্স। এই পলিটিক্সটা করেই তারা এবার ক্ষমতায় আসে। আপনি কয়েকদিন আগের কথা বলি আপনাকে আমি, এই এপ্রিল মাসে বোধহয় মাঝামাঝিতে আসামের মুখ্যমন্ত্রী যে হিমন্ত বিশ্ব শর্মা, উনি আনন্দবাজারে হিন্দি একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটা ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউতে উনি বলেছেন যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক না হয়। উনি স্বাভাবিক চান না, এবং সেটা উনি কারণ বলছেন। কেন বলছেন এই কথাটা? এর কারণ হলো যখন ভারত বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হয়ে যায় তখন উনাদের বিএসএফ এবং আমাদের যারা সীমান্তরক্ষী বাহিনী আছে তারা খুবই রিল্যাক্স থাকেন এবং তারা পরস্পরের সঙ্গে হ্যান্ডশেক ট্যান্ডশেক করেন। ওই সময় কোনো পুশব্যাক করা যায় না। যদি সম্পর্ক অস্বাভাবিক থাকে তাহলে প্রতিদিন 20 জন 30 জন 40 জন এইভাবে উনি বলছেন, মানে 20 জন 30 জন 40 জন লোক করে বিএসএফ তাদের কাছে নিয়ে রাখে এদেরকে, এবং সময় সুযোগ মতো
ঠেলে আমাদের সীমান্তে ঢুকিয়ে দেয়। তো তাহলে তো কাঁটাতারের বেড়া আমাদেরই করা দরকার। তা আমাদের যা দরকার, আমাদের কাজ তো ওরা করে দিচ্ছে, তো করুক না। আমাদের তো কোনো এই কথাটা কি আপনার কেন্দ্র মনে করে, সেন্ট্রাল গভর্নমেন্ট কি আপনার এই কথার সঙ্গে একমত? আপনি আমাকে প্রশ্ন করলেন, আমি আমার মতো করে জবাব দিলাম। সেন্ট্রাল গভর্নমেন্ট কি মনে করে না করে জানি না, আমি আসামের মানুষ, আসামের জনগণ এটা মনে করে। তার মানে পুরো জিনিসটা হলো পলিটিক্স। মানে আসামের জনগণের মধ্যে একটা সুড়সুড়ি দিয়ে দিছে, এবং সেই সুড়সুড়িটাকে তারা সবসময় জিয়ে রাখতে চায়, এবং এই সুড়সুড়ির অংশ হলো এগুলি বলা, সুড়সুড়ির অংশ হলো কাঁটাতারে বেড়া দেওয়া। 45 দিনের মধ্যে উনি সবকিছু দিয়ে দিবে জমি। এটা আমাদের আপনার কি বলে সীমান্তের ওপারে যিনি আছেন, আপনার পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী, উনি বলেছেন, তো উনি তো অনেক কথা বলেছেন। উনি তো এই নির্বাচিত হওয়ার আগে যখন বিরোধী দলের নেতা ছিলেন, উনি তখন তো বলেছেন যে ইউনূসকে আমি মানি না। এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে হযরত শাহজালাল বিমানবন্দরে নামবে, তাকে স্যালুট দিয়ে সবাই এখান থেকে নিয়ে আবার সিংহাসনে বসাবে, এমন বলেছেন এই ভদ্রলোক, এই শুভেন্দু অধিকারী। এই ভিডিওতে দেখছেন আপনি। তো এগুলো উনি কেন বলছেন? উনি এটা বলেছেন, এটা তো পলিটিক্স। এটা বলে মানুষের মধ্যে একদম সুরসুরি তৈরি করে উনি জিততে চেয়েছেন। পলিটিক্স কমপ্লিট, মানে জিতে গেছেন। জিতে যাওয়ার পরে এখন উনি কি বলবেন আমরা দেখি আর কটা দিন যাক। কিন্তু আমার মনে হয় না এই সমস্ত কথা উনি রিপিট করবেন। তবে যে কথাটা আমরা এই বিরতির সময় বলছিলাম, আর যে কাঁটাতারে বেড়া দিয়ে উনি কাকে আটকাবেন? ওনাদের লোক তো আসতে পারবে না, আপনার পুশব্যাক করতে পারবে না। তাহলে পুশব্যাকের জন্য আলাদা কোনো রাখবেন, উইন্ডো রাখবেন, এখানে পুশব্যাক উইন্ডো হবে, সেটা খুলে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিবেন। আর যে কথাটা আপনি বলছিলেন, তাহলে শেখ হাসিনা বলছিলেন না, উনি কিন্তু শেখ হাসিনা উনি বলছিলেন চট করে ঢুকে পড়বো, আমি আশেপাশে চট করে ঢুকে পড়বো। তো চট করে ঢুকবেন কোন দিক দিয়ে? এখন তো কাঁটাতার, এখন তো উনি চট করে ঢুকতেও পারবেন না। তাহলে তো বিরাট বড় কথা হলো, জানেন, আধুনিক বিশ্বে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সীমান্ত নির্ধারণের জন্য কাঁটাতার লাগে না রে ভাই। কাঁটাতার দিয়ে তাদের মন মানসিকতাটা কেমন প্রতিবেশীর প্রতি, এটারই ওনারা প্রমাণ দেয়। এটা দরকার পড়ে না। পৃথিবীর অনেক দেশ তো এমনও আছে যে কিছুই নাই ভিতরে। ইউরোপে অনেক কান্ট্রি এরকম আছে না, যে একটা দোকানের একটা পার্ট পড়ছে এই রাষ্ট্রে, আর একটা পার্ট পড়ছে ওই রাষ্ট্রে। আমি নিজেই গিয়েছি, আমি দেখেছি যে সুইজারল্যান্ডের সঙ্গে আছে, কারণ ওইদিকে সস্তা এবং তাতে তারা কিছু মনে করে, এবং মূলত তারা গ্রোসারি কিনতে দেয়, অন্যান্য কিছু কিনতে দেয় না, অতি মূল্যবান বিষয়। কিন্তু সম্পর্ক তাদের এতই ভালো যে তারা এই বিষয়গুলিকে একটা ভ্রাতৃত্ববোধের মধ্যে রাখে, এবং একটা হিসাব থাকে যে তারা যাচ্ছে বর্ডার ক্রস করে ওই পাশে গিয়ে বাজার করে আনে। এরকম বহু দেশ রয়েছে ইউরোপে। কিন্তু খুব অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমরা এইখানে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি নষ্ট হচ্ছে বৃহৎ রাষ্ট্রের আচরণের মধ্যে দিয়ে। আরেকটা প্রশ্ন আছে, এটা যদিও একটু হাস্যকর প্রশ্ন, সেটা হচ্ছে যখন উনি নতুন মুখ্যমন্ত্রী নিজের নাম বলেন তো শুভেন্দু, এখন আমরা কি তাকে শুভেন্দু বলবো না শুভেন্দু বলবো এটা বুঝতে পারছি না, কারণ নিজের নাম যে যেভাবে বলে সেই নামই তো তাকে ডাকা উচিত। কিন্তু আমরা আবার শুদ্ধ উচ্চারণে রবীন্দ্রনাথকে ফলো করতে গিয়ে তাকে তালব্য সহের উচ্চারণ তালব্য সহি করছি। এটা নিয়ে চিন্তা করতে করতে আমরা আরেকটা বিরতি নিয়ে আসি। এর মধ্যে কাঁটাতারের বেড়া বানাক, যা খুশি করুক, সময় কয়েক মিনিট মাপেছে আগের চাইতে। তার মানে আমাদের এখানে সাংবাদিকদের জীবন আরো অনিরাপদ হয়েছে। এটা এমন নয় যে শুধু আমাদের দেশেই হয়েছে, সারা পৃথিবীতে এটা ঘটেছে। আমেরিকার মতো দেশেও সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, কিন্তু আমাদের এখানে এটা হওয়ার কথা ছিল না, এই জন্য যে অন্তর্বর্তী সরকার এসেই বলেছিল যে তারা এসেছে মানুষকে স্বাধীনতা দিতে। স্বৈরতন্ত্রের সময় মানুষ কথা বলতে পারতো না, সংবাদ মাধ্যম পরাধীন ছিল, কথা ক এরকম একটা গানও ছিল। হ্যাঁ, তারপরে তোমার বিচার করবে মহাজন এরকম গান ছিল। কিন্তু দেখা গেল যে তারা উল্টোটা করেছেন, কারণ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আবার বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলে মত প্রকাশে অপ্রয়োজনীয় বিধিনিষেধ ছিল। ভদ্রভাবে বলা আর কি যে তিনিও বাক স্বাধীনতা হস্তক্ষেপ করেছেন, এবং তারা 23 এপ্রিল তাদের যে প্রতিবেদন সেখানে বলেছেন যে গণমাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা চর্চা করতে গিয়ে যেখানে সেখানে গ্রেপ্তার এবং হয়রানির শিকার হয়েছে সাংবাদিকরা, ব্লগার, লেখক, কবি সহ তাদের বিরুদ্ধে সহিংসতা হয়েছে এবং গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। তারা আনিস আলমগীরের নাম উল্লেখ করেছেন, বলেছেন যে তাকে অহেতুক গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি এবং আরো 4 জন তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অন্যান্য মাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছিলেন, এই অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল। এবং এটাও বলেছে যে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর এটাকে কেন্দ্র করে 2টি বড় গণমাধ্যমে হামলাও চালানো হয়েছে। তো তার মানে কি? তার মানে কি আসলে অন্তর্বর্তী সরকার বাক স্বাধীনতার বিরোধী ছিল? এবং বিএনপি কি মনে করে যে এখন আগের চাইতে আরো বেশি বাক স্বাধীনতা তারা নিশ্চিত করতে পারবে, অন্তত ডক্টর ইউনূসের সরকারের চাইতে বেশি বাক স্বাধীনতা? ডক্টর ইউনূসের সঙ্গে অন্য কোনো সরকারের, বিশেষত গণতান্ত্রিক সরকারের তুলনা করা ঠিক হবে না। এটা নির্বাচিত সরকার, ওইটা গণ অভ্যুত্থান পরবর্তীতে সবাই মিলেই তাকে ক্ষমতায় বসিয়েছিল। তো তিনি 2 বছর ছিলেন, তার আশা ছিল আরো দীর্ঘ সময়। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার।
তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।